এই ব্রেন দিয়ে জিনের নাটক সাজিয়ে আমি যার উপর সন্দেহ করেছি তার পেট থেকে আমি কথা বের করেছি। আপনি কি বলছেন মাহি আপা? আপনি বলছেন এখন জিনের বিষয়টা নাটক, তাহলে কি আপনারা সেদিন রাতে মাদকাসক্ত ছিলেন? আর আমি হঠাৎ করে বিছানার মধ্যে দেখলাম একটা রক্তের ছোপের মধ্যে দেখলাম একটা নারীর মতো কি জানি একটা। হ্যাঁ, জিনটা কি আপনার উপর ভর করেছিল? জিনকে আমি এসে দেখি পুরজিরা ঘর বুঝতেছে, এটা হচ্ছে আমার বাচ্চার ড্রেস। ঘুম থেকে উঠে আপনি যখন বেবিটাকে দেখলেন তখন ডান পাশের বেবিটা আপনাদের দুজনের মাঝখানে চলে এসেছে। ডক্টর ওকে বলছে যে আপনারা মৃত বাচ্চাই নিয়ে আসছে। কিন্তু আমি যখন আমার বাচ্চার ডেথ সার্টিফিকেটের ফর্ম পূরণ করতেছি, এই দৃশ্য আমি জীবনও ভুলতে পারবো না। সোশ্যাল মিডিয়া জুড়ে আপনারা একদম ভাইরাল কাপল বলা যায় এবং আপনাদের লাভ কেমিস্ট্রিটা সবাই খুবই পছন্দ করে। আমরা আজকে চলে আসলাম আপনাদের জীবনের গল্প, আপনাদের বিজনেস সব কিছু নিয়ে কথা বলবো। আপনার যে আরেকটা বেবি ছিল, ছোট বেবি, তার একটা মৃত্যুর খবর আমরা কিন্তু শুনেছি বিভিন্নভাবে। এটা নিয়ে অনেক কিছু, যেমন আপনাকে অনেকে জিন আপা করে ডাকে। হ্যাঁ, জিন আপা মানে সব জায়গাতে এখনো পর্যন্ত কিন্তু আমাকে সাইবার বুলিং করে যাচ্ছে আপু, স্টিল নাও। এটা নিয়ে অনেক ধোঁয়াশা আছে। আমরা এমনও অনেক গণমাধ্যমে দেখেছি, আপনি নিজেও স্বীকার করেছেন যে জিন দিয়ে আসলে কাজের মেয়ের পক্ষ থেকে কথা স্বীকার করানো হয়েছে তার সরলতাকে কাজে লাগিয়ে। এবং আপনি এটা আমরা দেখেছি, ভিডিওতেও দেখেছি, আপনি নিজে জিনের ভূমিকায় অভিনয় করছেন এবং তাকে বলছেন যে বল, না হলে আমি তোর বাচ্চাকে মেরে ফেলবো, এরকম অনেক কিছু। তারপর থেকে এরকমও একটা সোশ্যাল মিডিয়া আছে যে আপনি জিন আপা নামেই পরিচিত হয়ে যাচ্ছেন। জিনিসটাকে নিয়ে মানুষ ট্রোল করছে। এই বিষয়ে আপনি কি বলবেন? আপনি কি জোর করে তাহলে ওই কাজের মেয়ের থেকে স্বীকৃতি নিয়েছেন, বা এই জিন বিষয়টাই আসলে কি? আমি একজন মা হিসেবে, সন্তানহারা মা হিসেবে আমার মাথার ব্রেন খাটিয়ে আইন নিজের হাতে তুলে না নিয়ে এই ব্রেন দিয়ে জিনের নাটক সাজিয়ে আমি যার উপর সন্দেহ করেছি তার পেট থেকে আমি কথা বের করেছি। আপনি কি বলছেন মাহি আপা? আপনি বলছেন এখন জিনের বিষয়টা নাটক। এটা একটা ট্রিক্স ছিল, নাটক না, এটা একটা সাইকোলজিক্যাল একটা ট্রিক্স। মানে আমার বাচ্চাকে যে খুন করেছে আমরা ধারণা করছি, সন্দেহ করছি, ওই মেয়েটার নাম হচ্ছে মর্জিনা, কাজের মেয়ে হিসেবে যাকে ঢোকানো হয়েছিল আর কি। আমি মনে করি এবং আমি ধারণা করেছি আমার আগের স্বামীর সাথে তাদের একটা যোগসূত্র আছে, যেহেতু তার একই বাসায় থাকে। ওই বাসায় আমার এক্স হাজবেন্ড যাতায়াত, আমার বড় বাচ্চাকে দেখার জন্য ওই বাসায় মর্জিনা থাকে, মর্জিনার বোন থাকে, বোনের জামাই থাকে। কিন্তু আপনি তো গণমাধ্যমে আমি শুনেছি আপনার একটা রেকর্ডিং, জিনভূত তো আসলেই আছে পৃথিবীতে, এটা তো আমাদের বিশ্বাস করতেই হবে। এবং আপনি লাইভে এসেও কিন্তু বলেছেন যে জিনের মাধ্যমে আমি এটা বের করেছি, আপনি কিন্তু বলেননি কোনো ট্রিক্স। তাহলে এখন কেন বলছেন সেটা ট্রিক্স? গণমাধ্যমে যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে 1 ঘন্টার একটা ফোন কল, কিন্তু উনি দিয়েছে ছোট একটা সংলাপ, মানে 10 সেকেন্ড, 6 সেকেন্ড, 10 সেকেন্ডও হবে না। যেহেতু ওর উপর আমরা একটা সন্দেহ করেছি যে মর্জিনা, আল্লাহর তরফ থেকে একটা জিন আসছে, তুই একটা নিষ্পাপ বাচ্চাকে মেরে ফেলছিস, ঠিক আছে, তুই যদি এখন এটা স্বীকার না করিস তোর 2টা বাচ্চা কিন্তু মারা যাবে। হ্যাঁ, জিনকে ভাই আমি কথা বলছি, সে বলছে সে আমার বাচ্চাকে মেরেছে, তাকে এখানে পাঠাইছে তার দুলা ভাই মনির। কেন পাঠিয়েছে? আমাদের সংসার ভেঙে দেওয়ার জন্য, আমার আর রাহির, আমাদের সংসারের মধ্যে যেন কোনো একটা ঝামেলা হয়, এই জন্য ওকে এখানে পাঠানো হয়েছে। আরো কিছু গণমাধ্যমে আমরা শুনেছি যে মাদকাসক্ত বাবা মার চাপায় পড়ে সন্তান মারা গেছে। তাহলে কি আপনারা সেদিন রাতে মাদকাসক্ত ছিলেন? এটা কি কোনো ডকুমেন্টস আছে? কেউ কোনো প্রুফ দিতে পারবে? কিছু গণমাধ্যমে আমি জানতে পেরেছি যেদিন বাচ্চাটা মারা যায় সেদিন আপনারা হসপিটালে গিয়ে অসংলগ্ন আচরণ করেছেন। আমরা কোনো অসংলগ্ন আচরণ করিনি। তো একজন আউটসাইডার হিসেবে আমরা যা দেখেছি সেটা বলছি। আপনারা লাইভে এসেছেন, এর মধ্যেই বাচ্চা মারা যাবার 3 দিনের মধ্যে। না 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 না, কি বলেন? কতদিনের মধ্যে? আমার বাচ্চা মারা যাওয়ার 1 মাস 7 দিন পর। আপনি বলছেন যে মর্জিনা এখানে ইনভলভ হতে পারে এমন সন্দেহ করছেন? তাহলে আপনার বাচ্চা আসলে কিভাবে মারা গেল বা ওই দিনটায় আসলে কি হয়েছিল? ও হচ্ছে রাতের বেলা লাইভ করে। হ্যাঁ, রাতের বেলা লাইভ করে, আমি হচ্ছে রাত জেগে কাজ করছি। কাজ করতে করতে রাতের বেলা কেন লাইভ করছিলাম? কারণ আমার ছেলে আমার কোল থেকে ওই দিন নামতেই চাচ্ছে না আপু। তখন রাত 3টা বাজে, আমরা হচ্ছে ডিনার করতেছি। মর্জিনাকে বলতেছি মর্জিনা আসো খাও, ও আমাদের সাথে খাচ্ছে না। ওকে বারবার বলতেছি খাও, ও আমাদের খাবার টাবার সব রেডি করে দিয়ে বলতেছে আঙ্কেল আন্টি খাবার রেডি, আপনারা যা খান। ও তখন ড্রয়িং রুমে ঘুমাইতো। ওই খাবার আমি খাইছি, রাই খাইছে আর আমার বড় ছেলে খাইছে, আমরা 3 জন খাইছি।
খাওয়ার পর রাহি আবার কম্পিউটার রুমে চলে গেছে, কাজ করতেছে ডেস্কে বসে বসে। এখন ও আমাকে মেসেজ দিছে যে মাহি, বাচ্চারা ঘুমাইলে তুমি একটু আমার কাছে আসো, আমার অনেক ঘুম পাচ্ছে, আমার সাথে একটু কথা বলো, ঠিক আছে? নাহলে আমার সকালবেলা ক্লায়েন্টের কাজ জমা দিতে হবে। তারপরে হচ্ছে রাহি আবার আসছে, এসে নামাজ পড়তেছে, তখন আর 5:30, আবার আমার বেবিকে আমি ব্রেস্ট ফিডিং করিয়েছি, তখন আমার বাচ্চা কান্না করছে। করানোর পর বাচ্চাকে এই পাশে রেখে আমি এখানে ঘুমাইলাম, রাহি নামাজ পড়ে উঠে ঘুমাইলো, তারপরে এই পাশে আমার বড় বাচ্চাটা। তখন মোবাইল আবার রাহি বিছানায় শুয়ে এইভাবে মোবাইল স্ক্রল করতেছে। আমি রাহিকে বললাম যে তুমি কি কোনো মানুষ? এখন বাজে সকাল 6টা, এখনো কি ঘুমাবা না? তুমি নিজে ঘুমাচ্ছ না, আমাকে ঘুমাতে দিচ্ছ না কেন? আপনাদের ঘুমের যে পজিশনটা বলছেন, একটা খাটের যদি বাম পাশ থেকে বা ডান পাশ থেকে ধরি, তাহলে ডান পাশে কে ছিলেন? জায়ান, আমার ছোট বাচ্চাটা ছিল। ওর আলাদা বেড, আলাদা একটা বেড, সেই বেডে কিন্তু সে ছিল না। ঘুমানোর আগে ডান পাশে ছিল জায়ান, তারপরে জায়ানের পাশে আপনি, তারপরে রাহি, তারপরে হচ্ছে আমার বড় বাচ্চাটা। তার মানে আপনাদের আরেকজন বাচ্চা সঞ্জিত। 9:30 হচ্ছে আমার যেই ক্লায়েন্টের জন্য আর কি আমি সারা রাত কাজ করেছি, সে হচ্ছে কল দেয়, ফোনটা রেখে এমনি নর্মালি এমনি তাকাইছি, তাকে আবার হচ্ছে আমি ঘুমাইতে যাব, হঠাৎ করে মনে হলো আমি যে তাকাইছি আমার কাছে কিছু অস্বাভাবিক মনে হলো, আমি আবার এমনি তাকাইছি, ঠিক আছে? তাকানোর পরে দেখলাম যে মানে আমার বেবি শোয়ার স্টাইলটা একটু অন্যরকম হয়ে আছে। বেবিটা কোথায় ছিল? বেবি হচ্ছে আমাদের দুজনের মাঝখানে। আপনি তো বললেন যে বেবিটা ডান পাশে ছিল প্রথমে ঘুমানোর আগে। ঘুম থেকে উঠে আপনি যখন বেবিটাকে দেখলেন, তখন ডান পাশের বেবিটা আপনাদের দুজনের মাঝখানে চলে এসেছে। তারপর কি কাত করা, আচ্ছা আমার দিকে কাত করে রাখছে। জামাটা আমি আস্তে এভাবে উঠাইলাম, কি করলাম আরো ভালো করে দেখলাম, দেখে হচ্ছে আস্তে যখন চিৎ করলাম, নাক দিয়ে গল গল করে রক্ত বের হওয়া শুরু করছে। আমার মুখ দিয়া এমন চিৎকার বের হইছে, আমার চিৎকার শুনে সবাই, মানে ও লাফ দিয়ে উঠছে, সঞ্জিত লাফ দিয়ে উঠছে, ওই দরজা খুলে কাজের মেয়ে দৌড়ে আসছে, মানে বুকে নিয়ে আহাজারি করতেছে। আর আমি হঠাৎ করে বিছানার মধ্যে দেখলাম একটা রক্তের ছোপের মধ্যে দেখলাম একটা নারীর মতো কি জানি একটা। আমি এটা নিয়ে এভাবে যখন আমি চোখের কাছে আনছি, এমন সময় মানে নারীর মতো লাগলো, মানে ভিতর থেকে কিছু একটা বের হয়ে আসছে, নারীর মতো। হ্যাঁ, রক্তের মধ্যে ছিল এটা। আমি এটা দেখতেছি, এমন সময় মাহি বলতেছে আমার বাচ্চা গরম লাগতেছে, মনে হয় ও এখনো বেঁচে আছে। এটা যখন বলছে, জাস্ট আমরা 1 মিনিটের মধ্যে দৌড় হসপিটালের দিকে। আর আমি যখন কোলে নিছি না, বাচ্চা বাথরুম আমার হাতে দেখছি, বাচ্চাটা বাথরুম করে ফেলছে। হঠাৎ করে মাথার মধ্যে আসছে এই চিন্তাটা যেন ভুল হোক, আর ওইটা যেন ভুল প্রমাণ হোক। আল্লাহ রে করতে করতে আমি দৌড়াইতে গ্রিন লাইফ হাসপাতালে নিয়ে গেছি আমার বাচ্চাকে। ওই বাসার গেট থেকে বের হওয়ার পরে মর্জিনা হঠাৎ পিছন থেকে আমাকে ডাক দিয়ে বলে যে চুলায় ডিম সিদ্ধ দিছি, হ্যাঁ আপনার চাবিটা দেন, আমি হচ্ছে গিয়ে চুলাটা অফ করে তারপর আবার আসতেছি। জরুরি ভিত্তিতে হচ্ছে NSU-তে নেয়। তারপর ওইখানে যখন ডিউটি ডাক্তার আসে, উনি আমাকে ডাক দিয়ে বলল, আপনি যে বাচ্চা নিয়ে এসেছেন সে মৃত প্রায় বলা চলে, এই লাগবে সে লাগবে। 72 ঘন্টার আগে তারা কিছুই বলতে পারছে না। মাহি আমাকে বলে যে তুমি যাও একটু আল্লাহর কাছে, মসজিদে যাও রাহি, মসজিদে আল্লাহর কাছে চাইলে আমাদের বাচ্চাটা ফেরত দিবে। আমার জীবনে আমি যত নামাজ পড়ছি কখনো চোখ দিয়ে পানি পড়েনি। ওই দিন একটানা আমি যতক্ষণ নামাজ ছিলাম একটানা পানি পড়তেছিল। পরে ও আসার পর আমি বলছি রাহি, আমি যে একটু নামাজ পড়ি, আমি তো মা, আমার তো অত আগে কাছে লাগবে, আমি একটু নামাজ পড়ি, তুমি এখানে থাকো, এখান থেকে কোথাও নড়বা না। আমি এসে দেখি পূর্জিরা ঘর মুছতেছে। আমি কি মর্জিনা, আল্লাহ তোমাকে এত শক্তি দিয়েছে, তুমি ঘর মুছতেছো, মুছো সোনা মুছো। ওই যে বিছানার মধ্যে আমার বাচ্চাটা মারা গেছে, রক্তগুলো সব ধুয়ে মুছে নেড়ে দিচ্ছে সে। আমি এটা কিছুই মাইন্ড করি না, আমার এটা মাথায় আসে না কেন সে এত কাজ করতেছে। বাথরুমে ঢুকে দেখি বাথরুম পরিষ্কার। আমার এত ক্ষুধা লাগছে, কারণ আমার তো তখন অ্যান্টিবায়োটিক চলতেছে না আপু, মাত্র 25 দিন হয়েছে আমার সিজারে। আমার মাথা ঘুরতেছে, আমি দাঁড়ায় থাকতে পারতেছি না। বললাম যে রাতের খাবার আমাকে একটু দাও। কয় আন্টি রাতের খাবার তো সব শেষ, কিন্তু রাতের খাবার অনেক রান্না করছিলাম আমি ওই দিন, ও রান্না করছে, এই খাবার এত তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার কথা না, সেই সমস্ত খাবার সে ফেলে দিছে। আচ্ছা, তারপরে আপনাকে যখন ডক্টর ডিক্লেয়ার করলো যে আপনাদের সন্তান এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে, তখন
তারপরের পরিস্থিতিগুলো একটু জানতে চাচ্ছি। ডক্টর ওকে বলছে যে আপনারা মৃত বাচ্চাই নিয়ে আসছে, আপনার স্ত্রীর কান্না দেখে আমরা শেষ চেষ্টাটা করেছি, আমাদের যতটুকু চেষ্টা করে এটা করেছি। কিন্তু আমি যখন আমার বাচ্চার ডেথ সার্টিফিকেটের ফর্ম পূরণ করতেছি, এই দৃশ্য আমি জীবনও ভুলতে পারবো না। এগুলো আসলে আমি মনের মধ্যে এমন নিচে রাখছি যেন আমি কখনো মাথায় না আসে, সহ্য করা সম্ভব না। ওই দিন প্রথম ওর নাম লিখছি আমি ইয়াজদান আইরিক জায়ান। বার্থ সার্টিফিকেটটা তো করা হয়নি, ডেথ সার্টিফিকেটটা আগে করতে হয়েছে। তো আমার ওয়াইফের ওই নামটাই আমি তখন ওইখানে লিখছি ইয়াজদান। ও পছন্দ করে নাই, ও বলছে না আমি নাম রাখবো না, আমার ছেলে আমি অন্য নাম রাখবো। মাহি আপা, শেষ যখন বাচ্চাটার মুখটা দেখছেন তখন আপনার মাত্র ভেসে উঠলো আর কি আমার ছেলের চেহারা। আমি তখন দেখলাম আপু আমি এত সুন্দর মানুষ আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই, মাশাআল্লাহ। রাহি ভাই, আপনার যে সেকেন্ড সন্তানই বলবো, কারণ সানজিদও আপনাকে বাবা বলেই জানে, আপনিও তাকে সন্তান হিসেবেই দেখেন। তো যখন সেকেন্ড সন্তানটাকে হাতে পেলেন, সেই অনুভূতিটা, প্রথম বাবা হওয়ার অনুভূতিটা কেমন ছিল? আমার আজান দিতে হবে এটা আমি কয়েকজনের কাছে শুনছি যে আমার বেবি হইলে তা আজান দিতে হবে, আগে থেকে শিখে রাখলে হচ্ছে আমি নিজে হচ্ছে আজানটা দিতে পারবো, অন্য কাউকে লাগবে না। তা আমার কথা হচ্ছে আমার বাচ্চার হওয়ার পর আমি আজান নিজেই দিব। তো আমার বেবি হওয়ার আগের দিন রাতে আমি হচ্ছে আজানটা শিখছি ইউটিউবে দেখার মাধ্যমে, ইউটিউবে কীভাবে আজান দেয়, কীভাবে করতে হয় এটা আমি শিখছি। এমনকি ডায়াবেটিস টেস্ট করতে যে গেছি ওই সময় আমি রাস্তার মধ্যে আমি হচ্ছে যাচ্ছিলাম, মানে কথা বলতে বলতে মানে মনে মনে অথবা একটু আজানটা দিতে দিতে প্র্যাকটিস করতে করতে যাচ্ছিলাম। মানে আল্লাহর কি কুদরত, মানে এত বছর আমি আজান শিখি নাই, কিন্তু আমি আমার বাচ্চা হওয়ার আগের দিন আমি আজান শিখছি। আজানটা দিয়েছিলেন নিজে আমি আমার বাচ্চার আজান দিয়েছি, মানে আমি ওইটা আমার প্রথম আজান দেয়া। এমনি তো মনে মনে করছি, বাট আজান আমি আমার বাচ্চা কোলে পশ্চিম দিকে দাঁড়ায় আমি হচ্ছে আজানটা দিছি। যখন বাচ্চাটাকে হাতে নেন তখন কি মনে হয়েছিল, মানে নিজেকে সবচেয়ে সুখের বা সবচেয়ে বেশি আনন্দ? একটা তোয়ালে দিয়ে ওটা হচ্ছে আমরা কিনে নিয়ে আসছি, ঠিক আছে, ওইটা দিয়ে আমার হাতে দিল, মানে আমি মনে হলো যে আমি একটা চাঁদ হাতে নিচ্ছি। মানে আমি মানে ভুলে যাচ্ছিলাম যে আমি যে আজান দিব এখন, আমি মানে এত নার্ভাস হয়ে গেছিলাম। আমার জীবনের প্রথম নিউবর্ন বেবি আমি কখনো নেই এভাবে কোলে, নিজের বাচ্চাকে প্রথম নিচ্ছি। আর আপনাদের প্রস্তুতিগুলো, যেমন বাচ্চার অনেক ড্রেস থাকে, এগুলো কেনা বা আগে থেকেই সব যে ব্যাগটা নিয়ে আসো, তো আগে থেকে আমরা ম্যাটারনিটির যা যা দরকার নিউবর্ন বেবির ফিডার থেকে শুরু করে সমস্ত কিছু আমরা শপিং করে রাখছি। এই ব্যাগটাও এই ব্যাগটা হচ্ছে জায়ানের, আমি নিজে পছন্দ করে কিনেছি। এই যে এটা হচ্ছে আমার বাচ্চার ড্রেস, এই যে আমার বাচ্চার ইউজের ডাইপার, এগুলা খুবই সেনসিটিভ বিষয়, এগুলা দেখতে দেই না নরমালি। এখন আমি সব কিছু কিনে রাখছি, আমি নিজে হাতে সব কিনতে যাবো। এই দেখেন সব আমার বাচ্চা ইউজ করছে, এই দেখেন ইউজ করছি আমি, আমার বাচ্চাকে সব কিছু ব্যবহার করছি, ফিডার যে ধোয়া বসে, এই ব্রাশ সব কিছু কিনছে। এই যে ন্যাকড়া, এই যে এইটা প্রথম ওকে ওর বাবা যখন হচ্ছে ওরে কোলে নেয় প্রথম এই টালটা দিয়ে ওরে কোলে নেয়। এই মর্জিরা বাসায় এসে আমার বাচ্চাকে, যেদিন আমার বাচ্চাটা মারা যায় সেটা তো আমরা জানি না কেমনে মারা গেছে, কিন্তু আমরা ধারণা করতেছি ওই আমার বাচ্চাকে মারছে। ও এই সমস্ত কিছু এই ব্যাগটা শুদ্ধা ধুয়ে দিছে আপু। আমার মাকে আমি এসে চিল্লাচ্ছি যে আমার বাচ্চার ঘ্রাণ পাচ্ছে না কেন। আজিমপুর কবরস্থান থেকে এসে আমার জায়নের শরীরের যে সুগন্ধ ছিল আপু, আমি সবসময় এরকম করে শুকতাম। এটা একটা মাই বুঝে তার সন্তানের শরীরে সুগন্ধ একটা মা বুঝতে পারে যে ওকে হসপিটালে নিয়ে যাব, তখন এটা দিয়ে নিয়ে যাব। এই যে আমার বাচ্চা দেখেন কতগুলো ড্রেস আমি কিনে রাখছি, আমার বাচ্চার প্যান্ট আমি পরাইতে পারতাম না, যে আমার বাচ্চাটা বড় হবে,
কিভাবে এই বড় প্যান্টটা পরাবো সেই দিন। সব কিছু আছে, এই যে সরিষা বালিশ কিনতে, দেখেন আমার বাচ্চার জন্য সরিষা বালিশ কিনে রাখছি, আলাদা বেড আছে, ওর আলাদা বেড সেট কিনছি যে ও আলাদাভাবে ঘুমাবে, সেই বেডও আছে রুমের মধ্যে, সব আছে আপু। এই যে চুষনি কবে দরকার সেটা আমি আগেই কিনে রাখছি, আমার বাচ্চার চুষনি, সেন্ট্রো গেঞ্জি কিনছি, টাওয়াল কিনছি, ন্যাকড়া ম্যাকড়া যা আছে। আমি আমার মাকে সবসময় বলি আমার বাচ্চার জন্য কটা ন্যাকড়া বানাও। আমার মা ন্যাকড়া বানিয়ে দিছে, কাঁথাগুলো আমি কিনে নিয়ে আসছি নিউ মার্কেট থেকে, এনে বাসায় এনে পরিষ্কার করে শুকায় আয়রন করে রেখে দিছি ব্যাগ ভরে, যে আমার বাচ্চা যেদিন হবে সেই দিন এই ব্যাগটা নিয়ে যাবো। আমার বাচ্চা এই মোজা পরবে, ওর ছোট ছোট নখ খামচি দিবে, মুখে দাগ পড়ে যাবে, সেই জন্য আমি আগে থেকে হাত মোজা কিনে রাখছি আপু, সব আয়োজন করে রাখছি, সবই পরে আছে, শুধু আমার বাচ্চাটা না। সব আছে, সব আয়োজন পেলে এই জন্য আমার আর কি বাচ্চার জন্য। ব্যাগটা আমি আর কি দেখাইতে চাই না, কারণ এটা দেখানোর পর অনেক সমস্যা হয়, মানসিকভাবে ভেঙে পড়ে। সব আছে, আমার ছেলেটা নাই, আমার ছেলেটা বিদায় করে দিছে। আমি সবার সাথে ফাইট করে এই সব জিনিস রেখে দিছি, আমার মাও সম্মতি দিছে যে না এগুলো দিয়ে দেয়, ও সম্মতি দিছে যে রাখার দরকার নাই, কারণ আমি বারবার এগুলো দেখতেছিলাম, কারণ ওর কোনো চিহ্নই সে রাখতে চাই নাই। 3 দিন পর যখন আমরা শোকটা একটু কাটালাম, বাচ্চা হারানোর শোক, তখন আমাদের মাথাটা আস্তে আস্তে একটু খুলতে শুরু করলো যে আমার বাচ্চাটা কিভাবে চলে গেল। তখন আমরা ওর সমস্ত মেডিকেল সার্টিফিকেট নিয়ে বসলাম, ওই যে ডেথ সার্টিফিকেটে 3টা ক্রস দেওয়া আছে, এবং ওই দিন ডক্টর আমাদেরকে বারবার বলতেছিল বাচ্চাটা কিভাবে এত বড় আঘাত পেল, বিছানায় থাকলে তো বাচ্চা এই আঘাত পাওয়ার কথা না, বাচ্চাটাকে কোনো কিছু দিয়ে আঘাত করা হয়েছে, বাচ্চাটাকে মনে হয় আছাড় দেওয়া হয়েছে, এই আচারটা সে কিভাবে পেল। আমাদের বাসায় যে আমি, আমার হাজবেন্ড এবং আমার বড় ছেলে ছাড়াও যে আরেকটা মানুষ ছিল, একটা আননোন একটা মানুষ, যে মানুষটা আমার বাসায় 1 মাস 25 দিন ছিল, সেই মানুষটা আবার আমার বাচ্চার মৃত্যুর 3 দিন পর মানে অনাকাঙ্ক্ষিতভাবে চলে গেল। তার 1 লাখ টাকা তার অ্যাকাউন্টে ঢুকবে, তার একটা হচ্ছে ডিপিএস করছে, ঠিক আছে, তোর ওই টাকাটা তার নিতে হবে ইমার্জেন্সি, যে তাকে তখন হচ্ছে বৃহস্পতিবার, তখন ছিল বৃহস্পতিবার, আগামীকাল নাকি তার টাকা ঢুকবে, টাকাটা ঢুকবে, অথবা আগামীকাল ছিল শুক্রবার। হ্যাঁ এইটাই আমি সাথে সাথে ওকে ধরি, প্রশ্ন করি কি রে মর্জিনা, কালকে তো শুক্রবার, কিভাবে এই টাকা তুই পাবি? কয় আন্টি এটা হচ্ছে পারিবারিক একটা ডিপিএস, এটা বাড়িতে এসে দিয়ে যাবে, এটা কোনো ব্যাংক ট্যাঙ্ক কোনো কিছু না, এনজিও না। আপনি বলছেন যে মর্জিনা এখানে ইনভলভ হতে পারে এমন সন্দেহ করছেন তাহলে আপনি? আচ্ছা, কি একটা হচ্ছে সে 3 দিনের মাথায় আপনাদের বাসা ছেড়ে চলে যায় এবং বলেছে তার কাছ থেকে 1 লাখ টাকা ঢুকবে, সেটা ব্যাংকিং টাইমে না পারিবারিক ভাবে দিয়ে যাবে। তার আগে একটা যেটা আমি বুঝেছি আপনার কথা শুনে, আপনি বলছিলেন যে আপনাদের আগের দিন বাচ্চা যেদিন মারা যায় সেদিন রাতে আপনাদের যেটা খাওয়ানো হয়েছে সেটা মর্জিনা খায়নি, তাহলে এখানেও কি একটা সন্দেহের ব্যাপার আছে? সন্দেহের একটা ব্যাপার আছে, ও কোনো পরিকল্পিত কিলার না তো, ওকে কোনোভাবে পরিকল্পনা করে আমার বাসায় ঢোকানো হয়েছে না তো, এই ধরনের চিন্তা ভাবনা আমাদের মাথায় আসতে থাকে, এবং ওর অস্বাভাবিক আচার আচরণ সব কিছু মিলে আমরা ওকে প্রবলভাবে ফ্যামিলি সবাই মিলে বসে সন্দেহ করতে থাকি যে এই মর্জিনা কোর্ট থেকে আমার বাসায় ঢুকলো, আমার বাচ্চাটা এইভাবে রহস্যজনক মৃত্যু হলো, আবার সে চলে গেল, এটার পিছনে আসলে কারণটা কি? সেই 2013 সাল, হ্যাঁ 2013 সালের আগস্টের 23 তারিখে আমার প্রথম বিয়েটা হয়। ছোট ছোট হাত আমার চুরি পরাই দিছে, হ্যাঁ দা ভর্তি গহনা পরাই দিছে, আমি এগুলো ভার নিতে পারছিলাম না, একটা ভারী একটা শাড়ি পরাই দিছে, 13.5 বছর বয়স ছিল তখন আমার। সংসার জীবনে, দাম্পত্য জীবনে খুবই ঝামেলা। ঢাকায় আমি যাই আমার বাচ্চাকে নিয়ে, সে আমাকে নিয়ে যায়, নিয়ে যেও সেখানে আমি শান্তিতে থাকতে পারছিলাম না, কারণ তার দৈনন্দিন চলাফেরা কোনো ভালো হাজবেন্ডের মতো না। ওই দিন রাতে এমন ভয়াবহভাবে আমাকে মারছে, আমার যে জুতা ছিল 6 ইঞ্চি জুতা পেন্সিল হিল, ওটা আমার চুলের মুঠি ধরে এখানে মারছে, এখানে একটা দাগ আছে, আমি যদিও ক্রিম মেখে দাগগুলো সরাই ফেলছে, এবং পুরো মুখে আঁচড়ের দাগ ছিল, মনে হচ্ছিল কোনো হিংস্র প্রাণী আমাকে খাবলাইছে। আমি আমার বাচ্চাটাকে নিয়ে রুমের বাইরে আমাদেরকে বের করে দিছে। আমার মা আর আমার বোন হচ্ছে রাজবাড়ি কোর্ট বিল্ডিংয়ে যে তার নামে নারী শিশু ও যৌতুকের জন্য আসলে সে আমাকে প্রতিনিয়ত মারধরটা করতো। এই 3টা মামলা আসলে দায়ের করে, এবং সেই মামলার হচ্ছে তদন্ত হয়, তদন্ত সঠিক হয়, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তার জেল এবং জরিমানা হয়।
তো মীমাংসাটা হয় আসলে আপু ডিভোর্সের মাধ্যমে, না হলে সে হাজতেই থাকতো। খোরপোশ চাই কিন্তু সে সেটা দিতে রাজি হয় না, সে সেটা দিবে না, সে তার বাচ্চাকে নিয়ে নিবে। আমি বলি আমার দরকার নেই খোরপোশ, আমি আমার বাচ্চাকে রেখে দিই। সে আমাকে এক কথায় ডিভোর্স দিবে না, সে এইভাবে আমাকে মেরে ধরে টর্চার করে হইলেও আমাকে রাখবে, তার সমস্ত কিছু সহ্য করে আমার থাকতে হবে তার সাথে, এবং আমি পড়াশোনা করতে পারবো না। কিন্তু এভাবে তো আমি থাকবো না আপু। আমার নিজ সিদ্ধান্ত এবং আমার পরিবারের সম্মতিতে আমাদের সেপারেশনটা হয়। তো তখন থেকে আসলে জীবন যুদ্ধটা শুরু হয়, ডিভোর্সে মেয়ে হয়ে যায় আমি। বাচ্চাটা তখন সম্পূর্ণ আমার আন্ডারে। আগে যাই হোক সে কিছু হইলেও 3-4 মাস পর কিছু হইলেও যতটুকু অর্থ বাচ্চার জন্য দিত সে অর্থটাও হচ্ছে কি বন্ধ হয়ে যায়। 2018 সালে আমার অফিসিয়ালি ডিভোর্স হয়, তারপর আমার রাহির সাথে বিয়ে হয়। তারপরে এভাবেই আমাদের সুখের সংসার চলতেছিল এবং আমি আমার বিয়ের 6 মাস পর প্রেগনেন্ট হয়ে যাই, দ্বিতীয় বিয়ের। আমি যখন 6 মাসে প্রেগনেন্ট তখন আমার বড় বোনের ছেলে আছে একটা, ওর নাম রাজ, ওর হচ্ছে সুন্নতে খতনা হয়। আমরা হচ্ছে ইনভাইটেশনে যাই। বড় ভাই রাজের যেহেতু খতনা হয়ে গিয়েছে, এখন তো সানজিদ আমার বড় ছেলেটা, ওর খতনার ব্যবস্থা করতে হবে। আমার সাবেক হাজবেন্ডের বাবা মা আর কি সিদ্ধান্ত নেয় যে তাদের নাতি ছেলের খতনা তারাই করবে। আমার ছেলের সানজিদের খতনার প্রোগ্রাম করে ওদের বাসায়। সেই বাসায় হচ্ছে মর্জিনার যে দুলা ভাই মনির ওই বাসায় যায়, আমার এক্স হাজব্যান্ডের বাসায়, যে এসে দাওয়াত খায়, ছবি টবি তুলে সেগুলো ফেসবুকেও আপলোড হয়, সেটা আমরা পরবর্তীতে দেখতে পেরেছি। মানে তাদের মধ্যে একটা ঘনিষ্ঠ একটা সম্পর্ক বিদ্যমান, সেটা স্পষ্টভাবে ফুটে ওঠে। একটু ক্লিয়ার করেন, আপনি মনির নামে যার কথা বলছেন তিনি হচ্ছেন মর্জিনার দুলাভাই, ছোট বোনের। আপনি এটা বুঝাতে চাচ্ছেন যে আপনার মর্জিনার দুলাভাইয়ের সাথে আপনার সাবেক স্বামীর পরিবারের একটা সম্পর্ক ছিল। আমার সাবেক হাজবেন্ড সে কিন্তু নিয়মিত তার ছেলেকে দেখতে যেত 1 মাস 2 মাস পর। আমার বোনের বাসায় যখন আমার বাচ্চা থাকতো তখন সে আমার বোনের বাসায় ঢুকতো, তাকে সেই পারমিশন দেওয়া হয়েছিল যেহেতু তার বাচ্চা এখানে আছে। সেখানে তাদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান ছিল মনিরের আর আমার সাবেক স্বামী। এবং মর্জিনা কিন্তু একই বাসা, সবাই কিন্তু একই বাসা কিন্তু মিলিত হচ্ছে, এটা কিন্তু একটা যোগসূত্র। আমার দুলাভাই আবার আমার কাছে একটা ভালো একটা অ্যামাউন্ট চায়, মানে সে বিজনেস করবে, সে দেখে আমার শালি তো ভালোই ব্যবসা বাণিজ্য করছে, টাকা পয়সা আছে, সে আমার কাছে 6 লাখ টাকা চায়। বলেছি যে না, আমি আসলে এই মুহূর্তে পারছি না, ধার দিতে আমি পারবো না। কিন্তু আমি যখন তাকে না করে দেই সে আমার উপরে খুব রেগে যায়। এদিকে আমার একটা লোক দরকার। ওই সময় হচ্ছে আমি আমার বিজনেস পেজে 23 সালের ফেব্রুয়ারির 23 তারিখে একটা পোস্ট দেই যে জরুরি ভিত্তিতে আমার একজন লোক দরকার। ইতিমধ্যে আমার বোন আমাকে ওই পোস্টটা দেওয়ার একদিন পরে আমাকে ফোন দিতে থাকে যে তোর তো লোক লাগবে, আমার কাছে এরকম ভালো একটা মেয়ে আসছে। হ্যাঁ, ওই যে আমাদের বাসায় যে ভাড়া থাকে না শিল্পী আর মনির, ওর তো একটা বড় বোন আছে মর্জিনা, এখানে যে মাঝে মাঝে আসে, তুই তো হয়তো দেখিস নাই, কিন্তু ওই মেয়েটা খুবই ভালো, ওর ডিভোর্স হয়েছে কিছুদিন আগে, ওর 2টো বাচ্চা নিয়ে খুব অসহায় অবস্থায় আছে। হ্যাঁ, ও হচ্ছে অনেক আগে সৌদি আরবে কাজ করেছিল, সে অনেক স্মার্ট, সে বাংলা ইংরেজি সব পড়তে পারে, তোর ব্যবসা টানতে পারবে এবং ঘরের কাজ করতে পারবে, আর তার হাতের রান্না খেলে তুই পাগল হয়ে যাবে। মানে আমি একটা ছেলে মানুষ, আমার বাইরে কাজ করতে হয়, তো বাসায় টেক কেয়ার করার জন্য একটা সার্বক্ষণিক লোক তো দরকার। সেই সময় আপনারা হচ্ছে মর্জিনাকে অ্যাপয়েন্ট করেন। আপনি বা আপনারা এখন তাহলে কি চাচ্ছেন আসলে? আমি চাই আমার বাচ্চার হত্যার বিচার চাই। আমি আমার বাচ্চাকে যে খুন করছে, আমার বাচ্চাটার মৃত্যুর রহস্য এটা আমি জানতে চাই। কিভাবে মারা গেল আমার বাচ্চা। পুলিশ শেষ পর্যন্ত বলেছে পোস্টমর্টম রিপোর্ট যেহেতু কিছু বলতে পারছে না, সেক্ষেত্রে কাজের মেয়ে যে মর্জিনা, ওর কোনো এখানে সম্পৃক্ততা নেই। তাহলে আমার বাচ্চা কি এমনি এমনি মারা গেল? স্বাভাবিক মৃত্যু তো লিখলো না, তাহলে ঢাকা মেডিকেল কলেজ। তারপরও তো আমি মা হিসেবে সান্ত্বনা দিতাম যে আমার বাচ্চাটা এমনি মারা গেছে। পোস্টমর্টম রিপোর্টে কি আমার বাচ্চা কিভাবে মারা গেছে, কোনো অসুখ হয়ে মারা গিয়েছে, চাপা পড়ে মারা গেছে, এমনি মারা গেছে, কি কারণে মারা গেছে, কোনো কিছুই ডক্টর লেখেনি। লাশ উত্তোলনের জন্য আমরা পারমিশন দিয়েছি, এত বুকের মধ্যে সব চাপা দিয়েও কিন্তু আমার বাচ্চার বিচারের জন্য মাথায় আঘাত, ডেথ সার্টিফিকেটে লেখা আছে, ওই অনুযায়ী কিন্তু আমরা পুলিশকে বলেছি সমস্ত কিছু, যে ওকে শ্বাসরোধ করে মারা হয়েছে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, এবং মাথায় আঘাত করা হয়েছে। যার উপর সন্দেহ করছে সে তো নিজের মুখে স্বীকার করেছে, যদিও এটার ভিত্তি কতটুকু আমি জানি না, এটা হচ্ছে আইনের কাছে কতটুকু ভিত্তি আমি জানি না, তবে এটা তো অযৌক্তিকও না, তাই না? তাহলে পোস্টমর্টেমের রিপোর্টে তারা একটা রিপোর্ট দিয়েছে, সেটা হচ্ছে বাচ্চার শরীরে কোনো বিষ পাওয়া যায়নি।
আমরা তো কোথাও বলি না আমার বাচ্চাকে বিষ পান করে হত্যা করা হয়েছে। একটা কাজের মেয়ে হিসেবে যে আমার বাসায় ঢুকছে তার পিছনে 12 জন উকিল দাঁড়ায়, আর আমি সলভেন্ট পার্সন একজন উকিল আমি দাঁড় করাইতে পারি না, আমার একটা উকিল। এই কাজের মেয়ে এত পাওয়ারফুল হয় কিভাবে? আচ্ছা, একটু থামিয়ে দিই। আমরা যেহেতু এটা নাগরিক টিভির একটা প্রোগ্রাম, আমাদের একটা গণমাধ্যমে এক এক মানুষ কিন্তু এক এক কথা তুলে ধরতে পারে অবশ্যই। যেহেতু আমরা এখন এক পক্ষের কাছে আছি, এখানে অনেক কথা কিন্তু উঠে আসছে মাহি আপুর মাধ্যমে আরও একটা পক্ষর ব্যাপারে। তো সেই পক্ষকে যেহেতু আমরা এখনো পাচ্ছি না, তাই আমরা কিন্তু এখানে যে এই কথাগুলোই যে চরম সত্য বা এগুলোই যে একদম সঠিক সেটা কিন্তু আমরা জানছি না বা আমরা প্রচার করতে পারছি না। যদি এখানে দুটো পক্ষ থাকতো তাহলে সেটা যাচাই বাছাই করা যেত। যেহেতু আমরা এক পক্ষকে পেয়েছি, এক পক্ষ থেকেই শুনছি, যদি কখনো সম্ভব হয় আমরা নিশ্চয়ই দ্বিতীয় পক্ষ থেকেও শোনার চেষ্টা করব।